This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যদি এমডিএইচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MDH নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। দুপুরে সুপার প্রাইম টাইমে ফুল অ্যান্ড ফাইনাল নিয়ে আপনাদের সঙ্গে আমি অনির্বাণ, আর আমার সঙ্গে রয়েছে শুভজিৎ। শুভজিৎ, আর শুরুতেই ফুল অ্যান্ড ফাইনালের শুরুতেই মুর্শিদাবাদের হিংসা নিয়ে আমরা কথা বলবো। মুর্শিদাবাদের হিংসায় কিভাবে ইন্ধন ছিল স্থানীয় তৃণমূল নেতৃত্বে, সেটা এবার খোলাখুলি উঠে এলো হাইকোর্ট গঠিত তদন্ত কমিটির রিপোর্টে। তৃণমূল নেতা মেহবুব আলমের নেতৃত্বে সেদিন হামলা চালিয়েছিল দুষ্কৃতীরা। হাইকোর্ট গঠিত তদন্ত কমিটির রিপোর্টে ঠিক এইভাবেই নির্দিষ্ট করে নাম করে জানিয়ে দেওয়া হয়েছে যে তৃণমূল নেতা মেহবুব আলমের নেতৃত্বে সেদিনকে হামলা চালিয়েছিল দুষ্কৃতীরা। হাইকোর্ট গঠিত 3 সদস্যের অনুসন্ধান কমিটির বিস্ফোরক রিপোর্টে উঠে এসছে আরো ভয়ঙ্কর সব তথ্য। কিভাবে পুলিশ অসহযোগিতা করেছে, খুব কাছাকাছি থাকা সত্ত্বেও পুলিশ কিভাবে সেদিন আক্রান্ত দুর্গতদের পাশে দাঁড়ায়নি, সাড়া পর্যন্ত দেয়নি। এই মুহূর্তে নিউজ রুম থেকে রয়েছেন আমাদের চিফ রিপোর্টার সিজার মন্ডল। আমার সঙ্গে কথা বলবো সরাসরি সিজারের সঙ্গে। সিজার, জানতে চাইবো রিপোর্ট সম্পর্কে আরেকটু বিস্তারিতভাবে কি বলা হয়েছে রিপোর্টে। দেখো, রিপোর্ট সম্পর্কে বলার আগে তোমাকে এটাই বলবো, এই রিপোর্ট কারা তৈরি করেছে? 3 জন জুডিশিয়াল অফিসার, হাইকোর্টের নির্দেশে হাইকোর্টের তৈরি করে দেওয়া কমিটি, 3 সদস্যের কমিটি। তারা সেখানে যান এবং বেদবোনা থেকে শুরু করে যে সমস্ত জায়গায় এই অশান্তির আগুন ছড়িয়েছিল সেই সমস্ত জায়গায় গিয়ে সেখানকার সাধারণ মানুষ, আক্রান্ত মানুষ, তাদের সঙ্গে কথা বলেন এবং তার ভিত্তিতেই এই রিপোর্ট তৈরি হয়েছে। এবং সেখানে স্পষ্টই উল্লেখ করা হয়েছে মূল 3টে বিষয় কিন্তু বারবার উঠে আসছে, যেটা সব থেকে আশঙ্কার জায়গা। যেটা তুমি বললে, প্রথম হচ্ছে পুলিশকে ঘটনার দিন পুলিশকে বারবার ফোন করা সত্ত্বেও পুলিশের দিক থেকে কোনো ধরনের সক্রিয়তা দেখা যায়নি। পুলিশ কার্যত ফোন তোলেনি, ফোন তুললে তার পরবর্তীতে কোনো অ্যাকশন নেওয়া হয়নি, পুলিশ আসেনি, পুলিশ অনুপস্থিত ছিল। দ্বিতীয় হচ্ছে স্থানীয় জনপ্রতিনিধিদের ভূমিকা। স্থানীয় জনপ্রতিনিধি বলতে স্থানীয় কাউন্সিলরের স্বামী থেকে স্থানীয় বিধায়ক থেকে শুরু করে বিধায়কের আত্মীয়, তারা এই ঘটনার সঙ্গে সরাসরিভাবে যুক্ত। এমনকি এই অভিযোগও উঠছে যে একটা আক্রমণের পর, হামলার পর বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, গ্রামের একাংশ আগুন জ্বলছে, বাকি অংশে কেন আগুন লাগানো হয়নি সেটাও নির্দেশ দিচ্ছেন সেখানকার জনপ্রতিনিধি বা জনপ্রতিনিধি ঘনিষ্ঠ শাসক দলের নেতারা। অর্থাৎ সরাসরি পলিটিক্যাল কলিউশন যেটাকে বলা হয়, রাজনৈতিক শাসক দলের নেতাদের সরাসরি এই হামলার সঙ্গে যোগ ছিল, সেটা কিন্তু সাধারণ মানুষ বলছেন এবং সেটা কিন্তু এই রিপোর্টে উঠে এসছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই গোটা ঘটনাটা যে কতটা মারাত্মক সেটা কিন্তু প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা ছত্রে উঠে এসছে। 113টার বেশি বাড়ি এইভাবে পুড়িয়ে দেওয়া হয়েছে। মানুষ যাতে বাড়ি জ্বলন্ত অবস্থায় সেই আগুন নেভাতে না পারে সেই কারণে তাদের জলের ট্যাঙ্ক ভেঙে দেওয়া হয়েছে, জলের কানেকশন কেটে দেওয়া হয়েছে। এবং আমরা জানি যে সায়ন্ত যখন সেই স্টোরি করেছিল আমরা দেখেছিলাম কিভাবে গ্যাসের সিলিন্ডার খুলে দেওয়া হয়েছিল যাতে সামান্য অগ্নিসংযোগ করলেই গ্যাসের বিস্ফোরণে গোটা বাড়ি পুড়ে ছারখার হয়ে যায়। অর্থাৎ খুব পরিকল্পিত এই হামলা হয়েছিল, সেটা কিন্তু এখানে ছত্রে ছত্রে উঠে এসছে। এবং সেই সঙ্গে সঙ্গে উঠে এসছে মানুষ কতটা আতঙ্কিত। তারা আশ্রয় নিয়েছিলেন অন্য জায়গায়। আমরা জানি যে গঙ্গার ওপারে তারা মালদা জেলায় গিয়ে আশ্রয় নিয়েছিলেন, কিন্তু সেখান থেকেও পুলিশ জোর করে তাদেরকে ফিরিয়ে এনেছে। এবং তারপরেও কিন্তু এলাকায় বাড়ির মহিলাদের এখনো নিরাপত্তা নেই, মহিলারা অর্ধেক তারা বাড়িতে থাকছেন না। এবং সেই জায়গায় দাঁড়িয়ে স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, আমার সঙ্গে থাকো আমাদের চিফ রিপোর্টার সিজার। ঠিক যেভাবে বলছিলেন সিজার মন্ডল যে হাইকোর্ট নিযুক্ত তদন্ত কমিটি তারা যে রিপোর্ট দিয়েছে, অর্থাৎ এই রিপোর্ট কিন্তু কলকাতা হাইকোর্টের কাছে পেশ করা হয়েছে এবং এই তদন্ত কমিটির একজন অন্যতম সদস্য ছিলেন জাতীয় মানবাধিকার কমিশনেরও একজন সদস্য। অর্থাৎ এরকম একটা কমিটির রিপোর্ট, যে রিপোর্ট কোনো রকম ভাবে শুভজিৎ অগ্রাহ্য করা যাবে না, যে রিপোর্টকে কেউ কোনো রকম ভাবে রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত বলতে পারবেন না, সেই রিপোর্টের ছত্রে ছত্রে যা উঠে এসছে তা কিন্তু ভয়ঙ্কর। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বৈশ্বনাথ চট্টোপাধ্যায় এবং বিজেপির পক্ষ থেকে প্রীতম দত্ত দুজনেই আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। আমি দুজনের কাছে যাবো, কিন্তু তার আগে আমাদের মুর্শিদাবাদের প্রতিনিধি কৌশিকের কাছে যাব। কৌশিক, যে রিপোর্ট উঠে এসেছে সেটা ভয়ঙ্কর। এই রিপোর্ট কলকাতা হাইকোর্টের গঠিত তদন্ত কমিটির, কেন্দ্র, রাজ্য, বিজেপি, তৃণমূল, এর মধ্যে কোনো ছোঁয়াচ নেই, কোনো ছোঁয়া নেই রাজনীতির।
একদমই দেখো, এলাকার মানুষজন কিন্তু প্রথমে কিন্তু এইরকম ধরনের অভিযোগ করে আসছিলেন যে শাসক দল ঘনিষ্ঠ যারা নেতা রয়েছেন তারাই কিন্তু এরকম করেছিলেন, তারা অভিযোগ করছিলেন প্রথম থেকে। এবং পুলিশের নিষ্ক্রিয়তা যে বারংবার কিন্তু একটা কথা উঠে এসেছে এই তদন্ত কমিটিতে, সেখানে কিন্তু পুলিশের নিষ্ক্রিয়তার কথা। এবং সেখানে যেখানে বিচার বিভাগীয় যে তদন্ত কমিটি হয়েছিল 3 জন, সেখানে কোনো রাজনৈতিক ছোঁয়া নেই, কোনো জেলার প্রতিনিধি নেই, সেই ক্ষেত্রে যে এখানে কোনো রাজনীতির ছোঁয়া নেই। এবং সেই গ্রামবাসীরা কিন্তু রাজনীতির ঊর্ধ্বে গিয়ে যারা এর সাথে জড়িত সেই রকম অভিযোগ করেছিলেন এবং পুলিশের দিকে অভিযোগ করেছিলেন, এবং সেই অভিযোগ কোথাও যেন সত্য হচ্ছে। এবং এই যে অভিযোগ উঠে এসেছে, অর্থাৎ যে তদন্তে যে রিপোর্ট উঠে এসেছে তা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এবং যে ভাবে করা হয়েছে অর্থাৎ আগে থেকে সংগঠিতভাবে কিন্তু এটা পরিকল্পনা মাফিক করা হয়েছে। এলাকায় যে মানে কৌশিক, অনির্বাণ, আজকে বোধহয় ওই বিষয়গুলো তুলে আনা দরকার। সেদিনকে গ্রামবাসীরা রাস্তায় দাঁড়িয়ে যে কথা বলছিলেন যে পুলিশকে বলছি কোনো কাজ হচ্ছে না, আমরা চাই এখানে বিএসএফ থাকুক, তাদের সেই দাবি এবং আজকের রিপোর্ট পুরোপুরি মিলে যাচ্ছে, অন্তত মিলে যাচ্ছে সেদিনকার পরিস্থিতির সঙ্গে। কেন গ্রামবাসীরা চাইছিলেন পুলিশ নয় বিএসএফ থাকুক সেটা আরেকবার প্রমাণিত রিপোর্ট আসার পর। 300 মিটার দূরে থানা, সিজার বলছিল একটু আগে, 300 মিটার দূরে থানা, পুলিশকে ডেকে ডেকে পাওয়া যায়নি। তৃণমূল নেতা মেহবুব আলম, যার নাম এই রিপোর্টে উঠে এসছে এবং যার প্রত্যক্ষ সহযোগিতায়, মদত না একেবারে প্রত্যক্ষভাবে দাঁড়িয়ে থেকে যারা নেতৃত্ব দিয়েছেন সেদিনকে এই আক্রমণে, তাদের মধ্যে অন্যতম, তার অবশ্যই এই রিপোর্টের পরও দাবি তিনি নাকি এলাকাতেই ছিলেন না। হঠাৎ করে যখন আমি কদমতলে, তখন কিছু দুষ্কৃতী ছেনি তরল নিয়ে ছুটাছুটি করে এবং তাদেরকে বাধা দিতে গেলে আমাদের পিছু তাড়া করে। আমরা প্রাণের ভয়ে আমি নাদাব পাড়ায় জোসেফ নাদাবের বাড়িতে সেখানে আশ্রয় নিই। হচ্ছে বিকাশ সরকার আর মানিক সরকার, তাদের 2 ফ্যামিলিকে নিয়েও সেই বাড়িতে আশ্রয় নিয়েছিলাম। 4 ঘন্টা প্রায় থানার ওসি ওনাকে ফোন করলে ফোনে কিন্তু কোনো উত্তর পাওয়া যায়নি, ফোন রিসিভও করেন। 4 ঘন্টা আমি সেখানে আটকে ছিলাম। আমি ছিলাম নাদাব পাড়ায়, আর বেদমুনাতে কি করে আমি আক্রমণ করতে গেলাম লোকজন নিয়ে। আমার ফুটেজ দেখা, যদি আমি যে থাকি আমার ফুটেজ দেখায় যদি সেটা সত্য প্রমাণ হয়, আমার 16 নম্বর ওয়ার্ডে যে কোনো একটা মিডিল জায়গায় থেকে আমাকে ফাঁসি হোক, আমি ফাঁসির মঞ্চে রাজি এসে ফাঁসি দিতে। জলের ব্যবস্থা করেছি, আমরা বন্ধ করবো, এটা হয়? এত মিথ্যে ডাহা মিথ্যে বলা ঠিক না। এটা রাজনৈতিক স্বীকার করছে আমাদেরকে, যেহেতু আমরা রাজনীতি করি, তো কিন্তু এই মিথ্যা অভিযোগ টিকবে না। মেহবুব আলম বলছেন তিনি রাজনীতির শিকার, যদিও হাইকোর্টে নিযুক্ত কমিটি এবং যেখানে জুডিশিয়াল অফিসাররা রয়েছেন তারা কেন হঠাৎ করে রাজনীতি করতে যাবেন তৃণমূলের সঙ্গে বেছে বেছে এবং পুলিশের সঙ্গে, তার যদিও কোনো উত্তর নেই, সদুত্তর নেই। আমি আবারও চলে যাব, আমি আপনাদেরকে বলেছিলাম কিছুক্ষণ আগে যে আমার সঙ্গে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বৈশ্বনাথ চট্টোপাধ্যায় এবং বিজেপির তরফ থেকে প্রীতম দত্ত আমার সঙ্গে রয়েছেন। এই বৈশ্বনাথবাবু, প্রথম আপনার কাছে আসবো। সবার প্রথম আপনাদের দলের জনপ্রতিনিধিদের কথা, যারা দাঁড়িয়ে থেকে এই ভয়ঙ্কর আক্রমণের ঘটনাতে নেতৃত্ব দিয়েছেন, এই রিপোর্টের কমিটির রিপোর্টে প্রকাশ। বৈশ্বনাথবাবু, দেখুন, এটা আমি জানি না কি রিপোর্ট ওনারা দিয়েছেন, না দেখে তো বলতে পারবো না। তবে এটা বলবো যে আমরা কোনো জায়গায় কোনো অশান্তি, কোনো জায়গায় কোনো উত্তেজনা, কোনো জায়গায় কোনো মানুষের উপরে আক্রমণ, তা হানাহানি, এটাতে আমরা বিশ্বাস করি না। এবার তদন্ত রিপোর্ট এসছে, কোর্টের বিচার্য হচ্ছে, সেখানে দাঁড়িয়ে যেটা হবে সেটা নিশ্চয়ই তাকে ফেস করতে হবে। কিন্তু আমাদের দলকে জড়িয়ে দিয়ে যদি একটা জায়গায় একটা গন্ডগোল হয়েছে, তার সঙ্গে দলকে তৃণমূল কংগ্রেসকে যোগদান করিয়ে যুক্ত করে দিয়ে এটা যদি এরকম ভাবে প্রজেক্ট করা হয়, তাহলে এটা সম্পূর্ণভাবে ভুল হচ্ছে। আমরা কিন্তু সবাই, বৈশ্বনাথবাবু, প্রজেকশন কোথায়? হাইকোর্টের নিযুক্ত তদন্ত কমিটি জুডিশিয়াল অফিসাররা ছিলেন আর ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের একজন ছিলেন সদস্য। এই তো গোটা কমিটিটার সদস্যদের সংখ্যা এবং তাদের ধরন, অর্থাৎ কারা কারা ছিলেন, তাদের পরিচয়। তারা খামোখা হঠাৎ তৃণমূল কংগ্রেসকে জড়িয়ে দিতে যাবেন কারণ তারা ওখানে গিয়ে স্থানীয় মানুষের সঙ্গে কথা বলেছেন, সরেজমিনে পরিস্থিতি দেখেছেন, দেখে যা হয় সেটা এসে রিপোর্ট দিয়ে জানিয়েছেন। 13 পাতার রিপোর্ট এই মুহূর্তে পাবলিক ডোমেইনেও রয়েছে, আপনিও চাইলে অ্যাক্সেস করতে পারেন। না, আপনি ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন তো আপনি জানেন যে এরা যখন গুজরাটে কোনো গন্ডগোল হয় এরা যায় না, উত্তরপ্রদেশে গন্ডগোল হলে যায় না, মধ্যপ্রদেশে গন্ডগোল হলে যায় না, মণিপুরে এত গন্ডগোল হয়েছে যায়নি। শুধুমাত্র বেঙ্গলে এসে তারা যদি এখানে একটা রিপোর্ট তৈরি করে আমাদের বিরুদ্ধে বারবার চেষ্টা করেন, তাহলে তাদের কি? বৈশ্বনাথবাবু, এই কমিটিতে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন থেকে একজন সদস্য এসেছিলেন হাইকোর্টের নির্দেশে, তারা নিজেরা আসেননি। হাইকোর্ট বলেছিল তাদের তৈরি কমিটিতে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনেরও একজন থাকবেন, তার সঙ্গে জুডিশিয়াল অফিসাররা থাকবেন। আমি প্রীতম দত্তের কাছে যাব। প্রীতম, মুখ্যমন্ত্রী আজকে উত্তরকন্যার বৈঠক থেকে বলেছেন যে অন্য রাজ্য থেকে যেন জঙ্গি ঢুকতে না পারে সতর্ক থাকতে হবে, সীমান্তে সতর্ক থাকতে হবে।
ভিন রাজ্য থেকে অনেক লোক ঢুকছে, কোনোভাবে যেন জঙ্গি ঢুকে পড়তে না পারে। একদিকে মুখ্যমন্ত্রীর নিজের এই আশঙ্কা রাজ্যের প্রধান হিসেবে, অভিভাবক হিসেবে, প্রশাসনিক প্রধান হিসেবে, অন্যদিকে মুর্শিদাবাদের ঘটনায় ভয়ঙ্কর রকমভাবে যে ছবি ধরা পড়েছে, তৃণমূল কংগ্রেসের অন্তত 2-3 জনপ্রতিনিধির নাম জানা যাচ্ছে যারা সামনে দাঁড়িয়ে থেকে নেতৃত্ব দিয়েছেন এই ভয়ঙ্কর হিংসার, এই হামলার। প্রীতম, প্রথম কথা হচ্ছে অনির্বাণ, আমরা সবসময় বলে এসেছি যে আজকে মমতা ব্যানার্জির তৃণমূল সরকারটা পুরোটাই জিহাদিদের সরকার হয়ে গেছে, শুধু ভোট ব্যাংকের জন্য আজকেই অবস্থা। তুমি বলো, এই ঘটনা ঘটার আগে সিদ্দিকুল্লাহ চৌধুরী কি বলেছিল যে প্রথমে আমরা ডিস্ট্রিক্টগুলোকে টাইট করব, তারপর কলকাতার পাল, ডিস্ট্রিক্টগুলোতে 2000 করে লোক বসাবো, তারপর কলকাতার পাঠা। এবং এটাও উনি বলেছেন খুব সিগনিফিকেন্ট যে সিএমও থেকে আমাকে ফোন করেছে, ফোন করে ওনারা খুব খুশি এই জমায়েতের জন্য। তো কিরকম জমায়েত আমরা দেখলাম, এই 4 তারিখ 4 এপ্রিল থেকে তোমার ওখানে ওয়াকআপ বিল নিয়ে ওখানে বিরোধিতা শুরু হয়, তারপর সেটা আস্তে আস্তে 8 তারিখে আরো বিভৎসতা রূপ ধারণ করে। পুলিশ কি করছিল 11 তারিখ রাত্রি 11 তারিখ 4টার সময় ওখানকার বাজার ঘাট সব লুট করে ফেলে, ডাকাতি করে ফেলে। পুলিশ কি করছিল? তারপরের দিন কিন্তু এই খুনগুলো হয়, তারপরের দিন বাড়ি জ্বালানো হয়, তারপরের দিন আপনার ওখান থেকে লোক পালিয়ে যেতে বাধ্য হয়। এবং তার নেতৃত্বে কারা ছিল? এমএলএ, এমপি আর ওখানকার কাউন্সিলর মেহবুব আলম, ওখানকার চেয়ারম্যান প্রীতম, ধুলিয়ান পুরসভার চেয়ারম্যান, তার মুখ থেকে আমরা শুনেছিলাম সেদিনকে দাঁড়িয়ে এলানে জাঙ্গের কথা বলেছিলেন ইনজামামুল ইসলাম, যদিও তিনি দাবি করেছিলেন তার ভিডিও নাকি বিকৃত করা হয়েছে। আসবো, তবে সেই সময় দাঁড়িয়ে বারবার বহিরাগত তথ্য উঠে এসেছিল। অনির্বাণ যে কথা বলছিল মুখ্যমন্ত্রী আজকেও বলেছেন, মুখ্যমন্ত্রী কি বলেছেন শোনাবো, ব্যাক টু ব্যাক শোনাবো। এই বহিরাগত তথ্য খারিজ করার জন্য সুকান্ত মজুমদার তিনি কি বলেছেন? আজকের মিটিংটা আসলে আপনাদের এখানে সবসময় সাইক্লোন প্রন এরিয়া, ঝড়, জল, বৃষ্টি এবং শিলিগুড়ি অলওয়েজ চিকেন স্নেক, নর্থ ইস্টার্নের গেটওয়ে, এইসব বিচার বিবেচনা করে এই 3 দিন ধরে আমরা শিলিগুড়িতে সিএস নিজেও অনেকগুলো জায়গা ভিজিট করেছেন আমাদের অফিসারদের নিয়ে। আমি শুনছি অনেক বাইরের লোক, কেউ আসাম থেকে, কেউ ইধার থেকে, কেউ উধার থেকে, বিভিন্ন লোক বিভিন্ন এলাকায় ঢুকছে। ঢুকে এমনকি আমাদের সমর্থকের কাছেও তার নাম্বার, তার প্যান কার্ড নাম্বার, তার আধার কার্ড নাম্বার, তার ফোন নাম্বার, সে কি করে তার ডিটেলস নিয়ে চলে যাচ্ছে অফিসারদেরও। আমি পুলিশকে বলবো, বি অ্যালার্ট। বাইরে থেকে কোনো জঙ্গি যেন কোথাও গিয়ে শেল্টার নিতে না পারে। আর তেমনি যারা মানুষকে মিথ্যে কথা বলে মানুষের জিনিসপত্রগুলো হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে, এটা মনে রাখবেন, অথরাইজড লোক ছাড়া, বুঝতে পারছেন আমি কি বলছি, কেউ কাউকে কোনো ডিটেলস দেবেন না। এরকম অনেককে ধরা হয়েছে। ঝাড়গ্রামে একটা টিম ধরা পড়েছে, মালদা, কোচবিহার, কলকাতা, ডায়মন্ড হারবার, অনেক জায়গায় ঘুরে বেড়াচ্ছে। চোখ কান খোলা রেখে সবাই কাজ করলে একজনের পক্ষে সম্ভব নয়, ভিজিল থাকতে হবে। আমি আবারও যাব বৈশ্বনাথ চট্টোপাধ্যায় আপনার কাছে। রাজ্যের মুখ্যমন্ত্রী উত্তরকন্যায় আজকে এই গুরুত্বপূর্ণ প্রশাসনিক সভা এবং বৈঠক থেকে যা বলছেন বৈশ্বনাথ বাবু, তার ঠিক উল্টো ছবি মুর্শিদাবাদে ধরা পড়েছে। অর্থাৎ মুর্শিদাবাদে সেদিন যা ঘটেছিল, 300 মিটার দূরে থানা, বারবার অধিবাসীরা গিয়েছেন, বাসিন্দারা গিয়েছেন, সামান্যতম হেল্প পাননি। পুলিশের আশা তো দূরের কথা, বারবার ছত্রে ছত্রে এই রিপোর্টে উঠে এসছে কিভাবে বিএসএফ আসার পর তারা সামান্যতম নিরাপত্তা পেয়েছেন বা নিরাপদ বোধ করেছেন, এবং ওখান থেকে মানুষ যে গ্রাম ছেড়ে পালিয়ে মালদাতে গিয়ে আশ্রয় শিবিরে থাকতে বাধ্য হয়েছেন সেটাও এই রিপোর্টে রয়েছে, যেটা পুলিশ সক্রিয় হলে কিছুতেই মানুষকে করতে হতো না। পুলিশ মন্ত্রী যা বলছেন, পুলিশের কানে ঢুকছে না, মানে আগে তো ঢোকেনি, এরপরে কি ঢুকবে বলে আপনি বিশ্বাস করেন বৈশ্বনাথ বাবু? এবং মুখ্যমন্ত্রীর আগেও বলেছেন, আপনি দেখেছেন কিনা জানি না, উনি বলেছেন যে যে এই ধরনের ঘটনায় যুক্ত আছে, সে হিন্দু হোক, সে মুসলমান হোক, সে খ্রিস্টান হোক, শিখ হোক, সাই হোক, যে ঘটনার সঙ্গে যুক্ত থাকবে এই ধরনের ঘটনার সঙ্গে, তাকে ছেড়ে দেয়া হবে না।
এবং সেই জন্য প্রশাসনকে, পুলিশকে তিনি বারবার নির্দেশ দিয়েছেন এবং তার জন্য ব্যবস্থাও নেওয়া হয়েছে। আমি তো প্রথম থেকেই বলতে চাইছি যেটা, যে এই ধরনের ঘটনার সঙ্গে যারা যুক্ত তাদের সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো সম্পর্ক নেই এবং তৃণমূল কংগ্রেস কখনো এই ধরনের ঘটনাকে সমর্থন করে না। যারা ঘটিয়েছেন তারা বিচার্য বিষয়ের মধ্যে রয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং পুলিশ প্রশাসন ব্যবস্থা নেবে, কাউকে ছেড়ে দেওয়া হবে না, এটা খুব স্পষ্ট ভাষায় আমরা বলে দিতে চাই। বেশ, কাউকে ছাড়া হবে না, তৃণমূল কংগ্রেস কাউকে ছাড়তে বলেনি বা তৃণমূল কংগ্রেস কাউকে ছেড়ে দেওয়া হোক এমনটা সমর্থন করেন এবং সরকার আর প্রশাসন তো ব্যবস্থা নিচ্ছেন এবং নেবেন, এটা বৈশ্বনাথ চট্টোপাধ্যায় বলছেন। মুখ্যমন্ত্রী আজকের বক্তব্যের পরিপ্রেক্ষিতে, অর্থাৎ যেভাবে মুখ্যমন্ত্রী সতর্ক করেছেন, সীমান্তে সতর্ক থাকতে বলছেন, ভিন রাজ্য থেকে লোক ঢুকছে যেন জঙ্গিরা এসে আশ্রয় না নিয়ে নেয়, তার সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে আজকে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কি বলেছেন একবার শুনবো। এই রিপোর্ট পরিষ্কার বলছে যে লোকাল পাবলিক যারা শামশেরগড়, হেজলতলা, শিউলিতলা, ডিগ্রি, সেখান থেকে আর স্থানীয় বাসিন্দারা এসেছিলেন যারা বাড়িঘর ভ্যান্ডালাইজ করেছেন, সেই তারা এসেছিলেন মুখ ঢেকে নিয়ে, গামছা দিয়ে বা কোনো কাপড় দিয়ে মুখ ঢেকে দিয়ে, মাস্ক করে তাদের মুখকে যাতে চেনা না যায়। অর্থাৎ প্রথম পয়েন্ট হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিনের পর দিন এবং তার পার্টি রাজ্যবাসীকে মিথ্যে কথা বলেছেন। মুখ্যমন্ত্রী বলেছিলেন বাইরের লোক আছে, আমরা প্রমাণ করে দেবো, অমুক করে দেবো, তমুক করে দেবো। উনি একটা এসআইটিও তৈরি করেছেন, তার রিপোর্ট এখন কি হয়েছে আমরা জানি না, কিন্তু এই পয়েন্ট আবার প্রমাণ করছে, তখন এসআইটির রিপোর্টেও প্রমাণ হয়েছিল, আবার প্রমাণ করছে যে কোনো বাইরের লোক নয়, স্থানীয় মানুষ সেটা করেছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় এই দাঙ্গাকারীদেরকে বাঁচানোর জন্য চেষ্টা করেছেন, মিথ্যে কথা বলেছেন, রাজ্যের মানুষকে বিভ্রান্ত করেছেন। পশ্চিমবঙ্গবাসীর কাছে হাত জোর করে তার ক্ষমা চাওয়া উচিত যে আমি মিথ্যে কথা বলেছিলাম সেই সময়, মমতা বন্দ্যোপাধ্যায় এটা যেন স্বীকার করেন। অর্থাৎ মুখ্যমন্ত্রী যখন বহিরাগত তথ্য সামনে এনেছিলেন মুর্শিদাবাদের ঘটনার ক্ষেত্রে, তখন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার হাইকোর্টের গঠিত কমিটির দেওয়া এই 13 পাতার রিপোর্টে যেভাবে আশপাশের কোন কোন গ্রাম থেকে আক্রমণকারীরা এসেছিল, হামলাকারীরা এসেছিল বলে সেদিনকার ক্ষতিগ্রস্ত মানুষ, আক্রান্ত মানুষরা চিহ্নিত করে দিয়েছেন, হাইকোর্টের রিপোর্টে যে কমিটির রিপোর্টে যে কথা উঠে এসছে, যে তথ্য উঠে এসছে, সেটাকে হাতিয়ার করছেন। আমি প্রীতম দত্ত আপনার কাছে জিজ্ঞাসা করবো, তাহলে বহিরাগত আছে কি নেই? মুখ্যমন্ত্রী এখনো কিন্তু সাবধান থাকতে বলছেন, আপনারা কি এই সতর্কতার মূল্য দিচ্ছেন না দিচ্ছেন না? প্রথম কথা হচ্ছে তো সবসময় দেশ সবার আগে, তো আমরা সবসময় মূল্য দিয়ে থাকি, কিন্তু দেখুন এই পার্টিকুলার ঘটনাটা যেটা একটু আগে বৈশাখ বললো না যে ওনারা প্যাট্রোনাইজ করেন না, ওনারা অনেক কিছু করবেন, ওনারা কিছু ব্যবস্থা নেবেন, নিয়েছেন ব্যবস্থা সিদ্দিকুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে। সিদ্দিকুল্লাহ চৌধুরী যিনি পুরো মকটাকে ইনসাইট করলো, যিনি বললো টাইপ দিয়ে দেবে, এই টাইপ দেওয়ার নমুনা কোনো রকম কোনো ব্যবস্থা নিয়েছেন? আপনারা বলতে পারেন নেননি। এবং আজকে দেখুন এই মুখ্যমন্ত্রী, মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী, জেহাদি মুসলমানদের সাপোর্টিভ মুখ্যমন্ত্রী, আজকে তাদেরই পুলিশ যাদেরকে গ্রেপ্তার করেছে তাদের নামগুলো কি? বাবলু শেখ, আকরম শেখ, আপনার সোহেল শেখ, মোহাম্মদ শেখ, কোথা থেকে এসছে সুকান্ত মজুমদার নিজে বলে দিলেন। তো এবং সেগুলো প্রমাণিত সত্য যে সবাই আশেপাশের লোকজন, এবং এগুলো হাইকোর্টের রিপোর্টে আমরা দেখছি যে এখানকার স্থানীয় কাউন্সিলর তিনি গেছেন, এবং যখন আগুন লাগিয়ে দিয়েছে, আগুন লাগানোর পর যেন নেভাতে না পারে সেই জন্য সেই আশেপাশের যে জলের সঙ্গে থাকুন। আমি বৈশ্বনাথ চট্টোপাধ্যায় কাছে যাবো। বৈশ্বনাথ বাবু, বারবার যেভাবে তৃণমূলের জনপ্রতিনিধিদের কথাগুলো উঠে এসছে, আশপাশের গ্রাম থেকে এসে হামলাকারীরা হামলা চালায়, মুখ্যমন্ত্রীর কাছেও কি ফলস রিপোর্টিং করা হয়েছে দলগতভাবে? অন্তত আপনার মনে হয় মুখ্যমন্ত্রী কিন্তু বারবার বাংলাদেশের কথা বলেছিলেন, বাংলাদেশ থেকে দুষ্কৃতী ঢোকার কথা বলেছিলেন। বৈশ্বনাথ বাবু, শোনা যাচ্ছে না? কোনো কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হচ্ছে। আমি শুভজিৎ, এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী আজকে বর্ডার সিকিউরিটি ফোর্স অর্থাৎ সীমান্তে পাহারা নিয়েও কিন্তু সতর্ক থাকার কথা বলেছেন ভীষণভাবে, সেই বক্তব্যটি আজকে শুনবো। আগে পুলিশরা 3-4 বার গিয়ে ঘুরতো এলাকায়, 5 বার 6 বার, এখন ঘোরেই না। যত বেশি ঘোরা যাবে পুলিশের ভ্যান নিয়ে, মানুষ তো জানবে যে অ্যালার্ট আছে। বর্ডার এরিয়া খুব সেন্সিটিভ, বিভিন্ন পরিকল্পনা চলছে, বর্ডার এরিয়াটা ভীষণ সেন্সিটিভ, লক্ষ্য রাখবেন। বিএসএফ এর দায়িত্বে আছে বলে আপনারা আইসিরা, ওসিরা সব চোখ কান বুঝে বসে রইলেন না, সেটা হয় না। আর আমি মনোজকেই বলবো, আমাদের যারা কাজে আছে, রূপক বাবু টাবু যারা আছেন বর্ডারের দায়িত্বে, মানে যাদের অ্যাডভাইজারিজে কাজ করে, তাদের বিভিন্ন কাজে লাগাও, এক একটা জেলায় দায়িত্ব দিয়ে দাও, তারা এই কাজগুলো দেখুক, ভালো করে হেল্প করুক, অ্যাডিশনাল হেল্প। এবং পাড়ার ক্লাবগুলোকে হাতে রাখুন। আমি পুলিশদের বলবো
যাদের অবশ্য 2 বছর 2.5 বছর হয়ে গেছে তারা হয়তো অন্য কোনো জেলায় যাবেন, কারণ ইলেকশনের নর্মস হচ্ছে 3 বছর পরে ট্রান্সফার করতে হয়। কিন্তু সবার নয়, যে সিস্টেমের মধ্যে যারা পড়েন। কিন্তু তাকে তো একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যেতে হবে, সেখানেও কাজটা করতে হবে। এখানে যদি আপনি খারাপ কাজ করেন তাহলে অন্য জায়গাতে ভালো কাজ করার প্রশ্নই আসবে না। বৈশ্বনাথ চট্টোপাধ্যায় আছেন আমাদের সঙ্গে, আবারও যোগাযোগ করতে পেরেছি। বৈশ্বনাথ বাবু, দুটো কথা, আমি মুখ্যমন্ত্রী বিএসএফ নিয়ে কথা বা সীমান্ত সতর্কতা এবং তার সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসনকে যেভাবে পাশাপাশি সতর্ক থাকতে বলছেন এই কথাগুলো আসছি। আমি প্রথমে তৃণমূলের কথায় আসি। তৃণমূল জনপ্রতিনিধিরা ভীষণভাবে এই রিপোর্টটাতে কিন্তু চিহ্নিত, তাদের ভূমিকা চিহ্নিত। আমি এখানে জিজ্ঞাসা করব, পুলিশ মন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে তার ইনভেস্টিগেশন এগিয়ে নিয়ে যাচ্ছেন তার প্রশাসনকে নিয়ে, সেটা আলাদা, সেটা প্যারালাল, কিন্তু দলগতভাবে তৃণমূল কংগ্রেস এখনই এই লোকগুলোকে বহিষ্কার করছে না কেন? দলগত সিদ্ধান্ত তো নিশ্চিতভাবে আমাদের যেটা আছে সেটা তারা নেবে, কিন্তু একটা জিনিস আপনাকে বুঝতে হবে যে বর্ডার সিকিউরিটি ফোর্স যেটা মুখ্যমন্ত্রী বললেন সেটা কিন্তু স্বরাষ্ট্র দপ্তরের অধীনে। এখন অন্য দেশ থেকে বা অন্য জায়গা থেকে লোক ঢুকে আমাদের দেশে চলে আসছে, এর দায়িত্ব কিন্তু বর্ডার সিকিউরিটি ফোর্সকে নিতে হবে। এবং এই যে নানান ধরনের জঙ্গি কার্যকলাপ যে হচ্ছে বা বাইরে থেকে জঙ্গিরা ঢুকে যাচ্ছে, আপনারা তো দেখলেন কি কি ঘটনা ঘটলো সাম্প্রতিক সময়। তার জন্য যে কেন্দ্রীয় সরকারের যে দপ্তর আছে, স্বরাষ্ট্র দপ্তর, প্রতিরক্ষা দপ্তর, বিভিন্ন জায়গায় তারা কন্ট্রোলকে অ্যারেস্ট করেছেন। আমাদের দলের বিরুদ্ধে আপনি বলছেন একটা রিপোর্টের উপর ভিত্তি করে যে দলগত অবস্থান থেকে তাদের কি ব্যবস্থা নেওয়া হলো। আপনার একটা প্রশ্ন, আপনি বলুন তো, যে সোফিয়া কুরেশি এত লড়াই করলো, তাকে যখন বিজেপির মুখ্যমন্ত্রী, বিজেপির একজন মন্ত্রী, তাকে কি ভাষায় কথা বললো, কি ভাষায়, আর উনি নিশ্চিতভাবে অত্যন্ত নিন্দনীয়। বৈশ্বনাথ বাবু, আমি নিজে এটা নিয়ে টিভি9 বাংলাতে আমরা আলাদা করে বিতর্ক করেছি এবং সেখানে কোথাও বিজেপির এই ভূমিকাকে সামান্যতম প্রশংসা করা নেই, বরঞ্চ ভয়ঙ্কর নিন্দা করা হয়েছে। কিন্তু আজকে যখন মুর্শিদাবাদ নিয়ে কথা হচ্ছে, আমি আবারও মুর্শিদাবাদের কথায় ফিরে আসি। বর্ডার সিকিউরিটি ফোর্স নিয়ে বলছেন শুভজিৎ। একদমই তাই। বৈশ্বনাথ বাবুর মানে অভিযোগটা পুরোপুরি পরিষ্কার। প্রীতম, আপনার মনে হয় বুঝতে কোথাও অসুবিধা হয়নি? মানে তৃণমূল কংগ্রেস যে অভিযোগটা বারংবার করে থাকে, আজকেও সেই অভিযোগটা করলেন বৈশ্বনাথ বাবু। প্রীতম, না দেখো, এরা তো মুখে এক কথা বলে, কাজে আর এক কথা বলে, কাজ করে আর এক। তোমাকে তো বললাম, এই যে বিএসএফ এর কথা বলছিল না, জাভেদ শামীম একটা তোমার সাংবাদিক বৈঠক করে বলে দিয়েছিলেন যে গুলিটা পুলিশ চালিয়েছিল এবং পুলিশের গুলিতে একজন যুবক মারা যায়। এবং তারপরে কিন্তু মুখ্যমন্ত্রীও যে তুমি একটু আগে বলে মিস ইনফর্ম, যদি মুখ্যমন্ত্রীকে মিস ইনফর্ম করা হয় তাহলে তো আমাদের কিছু করার নেই। কিন্তু আজকে সরকারটা পুরো জেহাদি সরকার হয়ে গেছে, তার কারণে আমরা দেখেছি পুলিশ তো ব্যবস্থা নিতে পারেনি। 300 মিটার দূরে পুলিশ থানা কোনো ব্যবস্থা নিতে পারেনি। পুলিশ উল্টো গিয়ে দোকানের মধ্যে ঢুকিয়ে পড়েছিল, শাটার নামে দিয়ে বলেছিল বাবা শাটার খুলো না, আমাদেরকে পেটাবে। তো এই হচ্ছে তো পশ্চিমবঙ্গ পুলিশের অবস্থা। এই হচ্ছে আজকে বৈশ্বনাথ বাবু এবং মমতা ব্যানার্জির পুলিশ আজকে এইভাবে পরিণত করে। তার কারণ হচ্ছে জেহাদি শক্তিদের আজকে উনি বারবারন্ত করেছে শুধু একমাত্র ভোট ব্যাংকের জন্য, এবং তার জন্য আজকে সনাতনী হিন্দুরা আজকে মরে যাচ্ছেন, মেরে দিচ্ছেন, মারছেন। ওখানে তো বেছে আমি এখানে শুধু একটাই কথা বলবো প্রীতম, এখানে শুধু একটাই কথা বলবো, ইসলামিক জিহাদিদের যখন আপনি জঙ্গি হিসেবে বলছেন, তারা জঙ্গি হিসেবে যখন ইসলামিক জিহাদিদের নাম করছেন, তখন আমার মনে হয় শুধু টার্গেট হিসেবে হিন্দুদের কথা বলাটাও বোধহয় ঠিক নয়। একটাই কারণে, কারণ ইসলামিক জিহাদিদের হাত থেকে কিন্তু মুসলিমরাও পার পায় না, গোটা বিশ্বে তার নজির আছে, আমাদের দেশেও আছে। আমি প্রীতম প্লিজ আপনি আমার সঙ্গে থাকুন। আমি বৈশ্বনাথ বাবুর কাছে যাবো। বৈশ্বনাথ বাবু, এই যে সুযোগটা বারবার তৈরি হয়ে যাচ্ছে, আপনার কি মনে হয়? আমি খুব নিরপেক্ষভাবে আপনাকে একবার ভাবতে বলবো, হাইকোর্টের তৈরি কমিটি তারা দিয়েছে রিপোর্ট, সেই রিপোর্ট হাইকোর্টের কাছে জমা পড়ছে এবং সেটা পাবলিক ডোমেইনে চলে এসছে। সেই রিপোর্টে যে ভয়ঙ্কর পরিস্থিতির কথা এসছে, এক, রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধিদের, স্থানীয় জনপ্রতিনিধিরা তারা যেভাবে এই হামলা এবং আক্রমণে যুক্ত, 2, যেভাবে পুলিশ নিষ্ক্রিয় ছিল, এবং 3, যে বিএসএফকে নিয়ে আপনাদের এত আপত্তি, এই রিপোর্টের ছত্র কিন্তু আছে বিএসএফ আসার পরই মানুষ সামান্যতম রিলিফ পেয়েছেন এবং বিএসএফও আক্রান্ত হয়েছে এই হামলাকারীদের হাতে। এই কথাটাও এই রিপোর্টে রয়েছে বৈশ্বনাথ বাবু। আচ্ছা, আমি একটা কথা বলে দিচ্ছি যে না, যান্ত্রিক গোলযোগ হচ্ছে, কিন্তু অনির্বাণ, এই যে রিপোর্ট তাকে কিন্তু ইতিমধ্যেই অস্ত্র করে আসরে নেমে পড়েছে বিজেপি। এটা খুব স্বাভাবিক। বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব তারাও রাস্তায় নেমে পড়েছেন রীতিমতো। পেহেলগাঁয়ে ধর্ম দেখে হত্যার সঙ্গে মুর্শিদাবাদের এই ঘটনার তুলনা টানা হয়েছে। তৃণমূল নেতাদের ইন্ধনেই ধর্ম দেখে হিংসা হয়েছে, এটা প্রমাণিত। এভাবেই আক্রমণ শানিয়েছেন বিজেপির মুখপাত্র সুধাংশু ত্রিবেদী। ममता जी, ये तो आपकी पार्टी के बहुत महबूब नजर आ रहे हैं,
आपकी पार्टी के बड़े प्रिय नजर आ रहे हैं, ये बात अब फाइंडिंग्स में बिल्कुल साफ हो गई। पहलगांव में चुन चुन कर हिंदुओं को मारा गया, तो मुर्शिदाबाद में चुन चुन कर हिंदुओं के घर, मकान और लोगों को मारने का प्रयास किया गया। मुझे लगता है कि अब इसके बाद पश्चिम बंगाल सरकार के पास किसी प्रकार का मुंह नहीं रह गया है यह कहने का कि वहां पर हिंसा नहीं हुई थी। नंबर 2, अब बिल्कुल साफ है कि वहां हिंसा हुई, सुनियोजित हिंसा हुई, तृणमूल कांग्रेस के नेताओं के इशारे पर हिंसा हुई और बाकायदा धर्म और समुदाय देखकर हिंसा की गई। আমি এখানে প্রীতম আপনার কাছে প্রশ্ন করব, আপনি নিজেও একটু আগে হিন্দু শব্দটা বলছিলেন, আমি এখানে জিজ্ঞাসা করব, পেহেলগাঁওয়ের যে হিংসা তার সঙ্গে মুর্শিদাবাদের হিংসাকে আপনারা এক করছেন। পেহেলগাঁওয়ের হিংসা একেবারে পাকিস্তানের মাটি থেকে জঙ্গি সন্ত্রাসী সংগঠনগুলোর চালানো হিংসা, নিশ্চিতভাবে ধর্ম থেকে হয়েছে, নিশ্চিতভাবে। মুখ্যমন্ত্রীও বলেছেন, মুর্শিদাবাদের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী নিজে সাম্প্রদায়িক দাঙ্গা শব্দটা ব্যবহার করেছেন। এই দুটোকে কি ইকুয়েট করা যায়, নাকি আপনারা এই ইকুয়েটটা করছেন আপনাদের বৃহত্তর রাজনৈতিক স্বার্থে? না না, কোনো রাজনৈতিক স্বার্থ নেই। যেখানে দেশের কথা বলবো সেখানে রাজনীতির কোনো ব্যাপার নেই, কিন্তু এই কথাটা স্বীকার করতে হবে যে বেছে বেছে হিন্দুদের হত্যা করা হচ্ছে। এবং এটা তো আমরা সবসময় বলে এসেছি। তুমি তো তার কারণ হচ্ছে এই যে তোমার আসমানি কিতাবে তো অনেক লেখা আছে এবং তারা তো সেই বিশ্বাসই করে। তুমি বেছে বেছে এক একটা দোকানকে আগে নীল কালি দিয়ে দাগিয়ে দেওয়া হলো এবং সেইগুলোই বেছে বেছে জ্বালিয়ে দেওয়া হলো। পাশে কোনো মুসলমান দোকানের কিচ্ছু হয়নি, তো এটা তো বেছে বেছে হচ্ছে। সেম জিনিসটা পেহেলগাঁওয়ে হচ্ছে। আমি বৈশ্বনাথ বাবুর কাছে উত্তর নেব। বৈশ্বনাথ বাবু, পেহেলগাঁওয়ের হিংসার সঙ্গে বিজেপি মুর্শিদাবাদের হিংসাকে এক করে দেখছে, আমি আপনার প্রতিক্রিয়া চাইব এই প্রসঙ্গে। বিজেপির পলিটিক্সটাই হলো যে মুসলিম হলে তাকে জিহাদি বলে দাও, মুসলিম হলেই সে তাকে দেশ বিরোধী বলে দাও, আর হিন্দুদের সাথে মুসলমানদেরকে একটা ডিফারেন্স করে কেবলমাত্র ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থে, ক্ষমতার লোভে, গদির লোভে এই জিনিস বিজেপি অনেক বছর ধরে করছে। বলুন না, যেখানে যেখানে বিজেপি সরকার রয়েছে দেখবেন তার আগে বিজেপি একটা দাঙ্গা লাগিয়েছে, হিন্দু মুসলমান রাইট করেছে, এবং এই রাইটের দিকে যাতে মানুষকে উত্তেজিত করা যায় এটা ওরা অনেক দিন ধরে চেষ্টা করছে। উনি খালি বলছেন যে হিন্দুদেরকে মারা হয়েছে, হিন্দুদেরকে। আমার সঙ্গে থাকুন। মুর্শিদাবাদের ঘটনা নিয়ে বিজেপি অপপ্রচার করছে এবং ঘটনার পর মুখ্যমন্ত্রী প্রশাসন যে যথাযথ পদক্ষেপ করেছে, বিভেদ সৃষ্টি করতেই সেই পদক্ষেপের কথা না বলে প্ররোচনামূলকভাবে প্রচার করছে বিজেপি, এমনটাই পাল্টা আক্রমণ তৃণমূলের পক্ষ থেকে কুণাল ঘোষের। মুর্শিদাবাদের ঘটনা নিয়ে বিজেপি যে রাজনৈতিক অপপ্রচার করছে তা সম্পূর্ণ প্ররোচনামূলক এবং উদ্দেশ্য প্রণোদিত। মুর্শিদাবাদের ঘটনা নিন্দার, মুর্শিদাবাদের ঘটনা কেউ সমর্থন করে না। মুর্শিদাবাদের ঘটনার পর মাননীয় মুখ্যমন্ত্রী এবং পুলিশ প্রশাসন সমস্ত দায়িত্ব পালন করেছে। এর পাশাপাশি একটা লার্জার কনস্পিরেসির একটা অ্যাসপেক্ট রয়েছে। কি করে বাইরের লোকেরা ঢুকলো, সীমান্তের ওপাশ থেকেও ঢুকতে পারে, এপাশ থেকে কিভাবে বাইরের লোকেরা ঢুকে করলো তার তদন্ত চলছে, তার সমস্ত ইঙ্গিত পাওয়া যাচ্ছে। অপারেশন সিন্দুরের পর দায়িত্বশীল বিরোধী ভূমিকা পালন করছে তৃণমূল কংগ্রেস। এখন একটি সর্বদলীয় টিম বিদেশ গিয়েছে। আমাদের সাধারণ সম্পাদক সর্বভারতীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন। যখন দেশ এক হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে লড়ছে, তখন এই বিজেপি নেতারা মুর্শিদাবাদ নিয়ে যে অপপ্রচার করছেন, যে বিভেদকামী রাজনীতি করছেন, এটা কিন্তু সম্পূর্ণভাবে একটা চক্রান্তের অংশ। দেখো শুভজিৎ, আসিম মুনির নিজের পদমর্যাদা বাড়িয়ে নিতে পারেন, নিজেকে নিজে প্রমোশন দিতে পারেন, কিন্তু তারপরে ঘরের ভিতরে বিক্ষোভ দমাতে পারছেন না, দমাতে পারছে না পাকিস্তান। একদমই তাই। একটা ছবি বরং আমরা দেখাই, ছবিটা একবার দেখুন, বিগ ওয়ালা ছবিটা দেখাই অনির্বাণ, সিন প্রদর্শের ছবি, স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে হামলা, আগুন, ছবিটা একবার দেখুন, ঘরেই বিদ্রোহ, পাকিস্তান জ্বলছে। সিন প্রদর্শের ছবি আমরা এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি, প্রকাশ্য রাস্তায় বন্দুকাতে তাণ্ডব, গুলি, দেখুন ছবিটা একবার, সিন প্রদর্শের ছবি। সেখানকার যিনি স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছেন, পুলিশ মন্ত্রী রয়েছেন, তার বাড়িতে হামলা। এর আগে অবশ্য আমরা দেখেছিলাম পুলিশ কর্মীদের উপর হামলা হয়েছিল, আর এবার অনির্বাণ পুলিশ মন্ত্রীর বাড়িতে। এবং তুমি দেখো শুভজিৎ, এই ছবিটাতে সব থেকে বড় যে জিনিসটা, আশপাশের মানুষ যারা যাচ্ছেন বাইকে চড়ে, এতজন বাইক আরোহী রয়েছে, তারা কিন্তু নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে এই আগুন জ্বলাটা দেখছে। তারা কিন্তু কেউ আগুন নেভাতে এগিয়ে যাচ্ছেন না। কারুর ওই বাড়িটাতে আগুন জ্বলা নেই তার মানে কোনো ক্ষোভ নেই, তার ওই বাড়িটাতে আগুন জ্বলা নেই তার মানে কোনো অসুয়া নেই। কেউ চাইছেন না ওই বাড়ির আগুনটা নিভুক,
না হলে নিশ্চিতভাবে হাত লাগাতেন যতজন মানুষ দাঁড়িয়ে আছেন। প্রত্যেকে দাঁড়িয়ে দেখছেন মানে আসলে প্রত্যেকের মনেও এই ক্ষোভের আগুনটা জ্বলছে, তারা চাইছেন এই বাড়িগুলো জ্বলুক। যাচ্ছেন অনির্বাণ, আমি জানি না উপভোগ করছেন কিনা, কাউকে হয়তো খবরটাও দিচ্ছিলেন, হতেই পারে, অস্বাভাবিক কিছু নয়। অর্থাৎ পাকিস্তানের ভিতরে রাজনৈতিক নেতারা এই মুহূর্তে কতটা জনপ্রিয়তা হারিয়েছেন এটা তারও একটা প্রমাণ। স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ি জ্বলছে সিন্ধ প্রদেশে, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে পথচারীরা দেখছেন, বাইক আরোহীরা দেখছেন, কেউ বাইকে যেতে যেতে থেমে যাচ্ছেন, কেউ ফোন করে হয়তো কাউকে খবর দিচ্ছেন ওই বাড়িটায় আগুন দিয়ে দিয়েছিল, কিন্তু তবুও কেউ আগুনটা নেভাতে এগিয়ে যাচ্ছে না। ডিটেল নেই। সোমনাথ আমাদের সঙ্গে রয়েছেন নিউজ রুম থেকে। সোমনাথ, একটু ডিটেলটা জানাও। দেখো, এতদিন পর্যন্ত আমরা বলছিলাম যে পাকিস্তান দুটুকরো হতে চলেছে, এবার বলতে হচ্ছে পাকিস্তান সম্ভবত 3 টুকরো হতে চলেছে। যে সিন্ধ প্রদেশকে নিয়ে পাকিস্তানের বাকি প্রদেশগুলোর এত ক্ষোভ, এবার দেখা যাচ্ছে সেই সিন্ধ প্রদেশে কিন্তু ওইখানকার যে মানুষ তাদের মধ্যেও প্রবল ক্ষোভ, এবং তারা চাইছেন সিন্ধ ভেঙে পাকিস্তান থেকে বেরিয়ে যেতে। কেন চাইছেন? এর ব্যাকগ্রাউন্ডটা খুব পুরনো, কিন্তু এই মুহূর্তে যেটা সবথেকে প্রাসঙ্গিক সেটা হলো গত 15 দিন আগে সিন্ধের সরকার বা পাকিস্তান সরকার একটি নোটিফিকেশন জারি করেন যে সিন্ধের মধ্যখানে একটি বাঁধ তৈরি হবে, সিন্ধু নদের ওপর একটি বাঁধ তৈরি হবে। এই বাঁধ তৈরিকে কেন্দ্র করে কিন্তু সিন্ধের উত্তর, দক্ষিণ এবং পূর্ব পশ্চিম এই 4 ভৌগোলিক এলাকার যে বাসিন্দা তাদের মধ্যে প্রবল ক্ষোভ তৈরি হয়েছে। উত্তর এবং দক্ষিণের যারা বাসিন্দা তাদের বক্তব্য হলো এই বাঁধ তৈরি হলে তাদের এলাকাতে জল সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে যাবে। যেটুকু জল সিন্ধ এই মুহূর্তে পাচ্ছে সিন্ধু নদ চুক্তি ভারত সরে আসার পরে যা কার্যত অনেকটা কমে গিয়েছে, সেই জলের যেটুকু পাচ্ছে তার ভাগটা পূর্ব এবং পশ্চিম নিয়ে নেবে, উত্তর এবং দক্ষিণ জলসংকটে পড়বে এবং কার্যত খরা পরিস্থিতি তৈরি হবে। এই জায়গা থেকেই কিন্তু ক্ষোভ, এবং এই ক্ষোভ থেকেই ফ্রি সিন্ধ মুভমেন্ট হয়েছে, যার জন্য আমরা দেখতে পাচ্ছি গতকাল রাতে একজন প্রতিবাদীর মৃত্যু হয় পুলিশের গুলিতে, এবং তারপর থেকে এই অবস্থা, যেখানে মন্ত্রীর বাড়ি আক্রান্ত হচ্ছে, ডিএসপির বাড়ি আক্রান্ত হচ্ছে। একেবারে সোমনাথ আমাদের সঙ্গে থাকো, শুধুমাত্র সিন্ধ তো নয়, ঘরের ভিতরে বিভিন্ন জায়গায় জ্বলছে পাকিস্তান, যেটা সোমনাথ বলছিলেন আমাদেরকে শুভজিৎ, যে কত টুকরো হবে পাকিস্তান। এখন সব থেকে বড় প্রশ্ন বোধহয় এটা, ঘরের ভিতরে পাকিস্তানে বালুচিস্তান, খাইবার পাখতুনখোয়া সর্বত্র পাকিস্তানের এই জ্বলার ছবি। পুলিশের গাড়ি লক্ষ্য করে, পুলিশের গাড়ি কিভাবে ভাঙা হচ্ছে দেখো, এবং পুলিশ পালিয়ে যাচ্ছে। ঠিক, পুলিশ পালিয়ে যাচ্ছে পাকিস্তানের ঘরের ভিতরে। এখন এই ছবিটা রাস্তায় রাস্তায়। আর এই হচ্ছে সেই ছবি অনির্বাণ, যে কথা তুমি বলছিলে। পাকিস্তানের সিন্ধ প্রদেশের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছেন, পুলিশ মন্ত্রী রয়েছেন, তার বাড়ি জ্বলছে এবং রাস্তা দাঁড়িয়ে লোকজন সেটা উপভোগ করছে। ত্রাণের গাড়ি লুট চলছে, দেখা যাচ্ছে এই মুহূর্তে একটা গাড়ি, সেখানে অবাধে লুটপাট চলছে। তার কারণ এই লুটপাট আটকাবে কে? পুলিশকে দেখলে মানুষ কিভাবে তাড়া করছে বোঝা যাচ্ছে। পুলিশ পাকিস্তানের যারা বিক্ষোভকারী তাদেরকে তাড়া করছে না, বিক্ষোভকারীরা পুলিশের গাড়ি ভাঙচুর করছে এবং তাড়া করছে, সে গাড়ি পালিয়ে যাচ্ছে। তারপরে এরকম অবাধে লুটপাট চলছে পাকিস্তানের রাস্তায় যত্রতত্র। এই মুহূর্তে পাকিস্তানের ভিতরে আইন এবং শৃঙ্খলা এই শব্দ দুটো জাস্ট নেই, ভ্যানিশ হয়ে গিয়েছে শুভজিৎ। একদমই তাই, এই ছবিগুলোই সেটা আরো পরিষ্কার করে দিচ্ছে। এবং এর আগে সোমনাথ যে কথা বলছিল, এতদিন পর্যন্ত অনেকে অনুমান করছিলেন যে বোধহয় পাকিস্তান 2টো টুকরো হতে চলেছে, বালুচিস্তান হয়তো আলাদা হওয়ার সময়ের অপেক্ষা। কিন্তু আজকের এই ছবি প্রশ্ন তুললো, তাহলে কোথাও গিয়ে কি সিন্ধ প্রদেশ সেটাও আলাদা হওয়ার সময়ের অপেক্ষা? তাহলে কি পাকিস্তান 3 টুকরো হতে চলেছে? আমরা এই মুহূর্তে আপনাদেরকে আরো একবার দেখাচ্ছি সিন্ধ প্রদেশের ছবি। সোমনাথের কাছে আরো একবার যাই। সোমনাথ, যে ছবি আমরা দেখাচ্ছি, অনির্বাণ যেটা ভালো মতো হাইলাইটস করলো যে ওখানে বেশ কয়েকজন মানুষ যাতায়াত করছেন, এই আগুন নেভাতে কেউ ছুটে যাচ্ছেন না, কেউ হয়তো ফোনে কাউকে বলছেন যে দেখ এখানে আগুন লেগেছে রে, এবং বডি ল্যাঙ্গুয়েজে খুব পরিষ্কার যে এখানে যাদেরকে আমরা দেখতে পেলাম তারা মোটামুটি ভাবে এটা উপভোগ করছেন, তারা খুশি, তারা খুশি। সিন্ধ প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ি আগুনে জ্বলছে, এতে স্থানীয় যারা দাঁড়িয়ে আছেন, যারা দেখছেন, তারা খুশি। এক কথায় ছবিটা একই রকম বালুচিস্তানেও। সোমনাথ, বালুচিস্তানের খবরটা যদি বলো। সোমনাথের কাছে আমরা আরো একবার যাই। সোমনাথ, ছবি তো আমরা দেখছি, তুমি বলছিলে যে কি কারণে সেখানকার মানুষের এত ক্ষোভ। দেখো, ক্ষোভ যখন মানুষের জন্মায় তখন সরকারের তরফ থেকে, প্রশাসনের তরফ থেকে, এবং সেটা যদি স্বৈরাচারী হয় তাহলে সেটা নিবারণ করার জন্য তারা সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়ে। সর্বশেষ কি আপডেট এখনো পর্যন্ত সিন্ধ প্রদেশের সোমনাথ?
সর্বশেষ আমরা যেটা জানতে পাচ্ছি এটা কিন্তু খুব তাড়াতাড়ি এর সমাধান সূত্র পাওয়া কার্যত অসম্ভব। কেননা যেখানে প্রশ্ন জলের, যেখানে প্রশ্ন জীবনের, যেখানে প্রশ্ন অস্তিত্বের, সেখানে কিন্তু চট করে কোনো সমাধান সূত্র পাওয়া যায় না। এবং এখানে মনে রাখতে হবে যে সিন্ধ প্রদেশ কিন্তু পাকিস্তানের সবথেকে ক্রিমি একটা প্রভিন্স, যেখানে মনে করা হতো অন্য প্রদেশগুলো মনে করতো যে আমাদের সমস্ত সম্পদ সিন্ধ প্রদেশে চলে যাচ্ছে। এখন এই সিন্ধ প্রদেশের মধ্যে কিন্তু যারা দক্ষিণ এবং উত্তরের লোক তারা মনে করছেন যে আমাদের যা সম্পদ তা পূর্ব এবং পশ্চিমের লোকেরা নিয়ে নিচ্ছে। সুতরাং এই যে জটিল পরিস্থিতি, এই যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, এইখানে কিন্তু সমাধান সূত্র খুঁজে পাওয়া সম্ভব না। সুতরাং এই যে আন্দোলন বা প্রতিবাদ হয়তো দুদিন পরে স্থিমিত হয়ে যাবে, কিন্তু আবার কোনো না কোনো অছিলায় সেটা আবার কিন্তু ফেরত আসার সম্ভাবনা। সঙ্গে থাকো একেবারে। আর শুধু যে সিন্ধে হচ্ছে এমনটা নয় তো শুভজিৎ, যেমনটা বলছিল সোমনাথ, যে পাকিস্তানের বিভিন্ন জায়গাতে এই মুহূর্তে পাকিস্তান কত টুকরো হবে এটা বোধহয় একটা কুইজে বড় প্রশ্ন হতে পারে, যে প্রশ্নের উত্তর হয়তো কারোর জানা নেই, পাকিস্তানের প্রশাসনের তো নেই। বালুচিস্তান নিয়েও ক্রমশ চাপ বাড়ছে পাকিস্তানে, তার কারণ ফের আত্মঘাতী হামলার ঘটনা ঘটলো বালুচিস্তানে। বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি সুজয়ের কাছ থেকে। সুজয়, কি ঘটেছে বালুচিস্তানে? দেখো, আজকে সকালে যখন বালুচিস্তানে পাক সেনার একটি গাড়ি যখন সেখান পাক সেনার কর্মরত অফিসারদের বাচ্চাদের স্কুলে নিয়ে যাচ্ছিল বা যখন বাচ্চাদের বাসে তোলা হচ্ছিল, সে সময় আচমকাই একটা আত্মঘাতী বিস্ফোরণ ঘটে এবং এখনো পর্যন্ত যে খবর আসছে সামনে 5 জনের মৃত্যু হয়েছে, 38 জন গুরুতর জখম, অর্থাৎ মৃতের সংখ্যা আরো বাড়তে পারে সেই আশঙ্কা করা হচ্ছে। এবং এই হামলার পরবর্তীতে এখনো পর্যন্ত কোনো সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি। ফলে এখনো পর্যন্ত কিন্তু কে বা কারা বা কোনো সংগঠন এই বিস্ফোরণ ঘটিয়েছে কিনা সেটা এখনো স্পষ্ট হয়নি। কিন্তু প্রশ্ন যেখানে যে এখানে পাক সেনার অফিসারদের বাচ্চারাই এই বাসে ছিল, সুতরাং কোনোভাবে কি সেই বাচ্চাদের মধ্যে কেউ এই আত্মঘাতী জঙ্গি হিসাবে কাজ করছিল বা তাদেরকেই ব্যবহার করা হয়েছিল, নাকি যারা বাসের অন্য কোনো কর্মী ছিলেন তারা এই ঘটনা ঘটিয়েছে, সে এখনো কোনো ঘটনায় স্পষ্ট নয়। বেশ, এখনো পর্যন্ত পরিষ্কার নয়, নজর থাকবে, কারণ এই ধরনের হামলা ঘটানোর পর বালুচ লিবারেশন আর্মি তারা অবশ্য বিভিন্ন সময় দাবি করেছেন যে তারাই হামলা ঘটিয়েছেন। আজকের এই ঘটনার পর তারা কোনো দাবি করেন কিনা নজর থাকবে। পাশাপাশি আরো একটা বড় খবর দেখুন, ওই যে পাকিস্তান কত টুকরো হতে পারে, কি হতে পারে, একটা কুইজের বড় প্রশ্ন। ঠিক এই অবস্থা আরো একটা খবর আমরা পাচ্ছি, লস্কর-ই তৈয়বা সহপ্রতিষ্ঠাতা আমির হামজা গুরুতর আহত হয়েছেন, নিজের বাড়িতেই আক্রান্ত হয়েছেন হাফিজ সঈদ ঘনিষ্ঠ এই হামজা, ভর্তি করা হয়েছে লাহোরের সেনা হাসপাতালে। সুশোভন আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন, আমাদের সহকর্মী সুশোভন। নিজের বাড়িতেই আক্রান্ত হচ্ছেন, তার মানে অনুমান করা যেতে পারে তার নিরাপত্তা রক্ষী বা নিজের লোক তারাই হয়তো এই আক্রমণটা সানিয়েছেন। এখনো পর্যন্ত কি খবর পাচ্ছি আমরা? দেখো, এখনো পর্যন্ত এই অনুমানটা করা হলেও কিন্তু কে বা কারাই হামলা চালালো বা কি করে এই ঘটনা ঘটলো সেই নিয়ে কিন্তু কোনোভাবে মুখ খুলতে চাইছে না পাক প্রশাসন। এবং তুমি জানো যে 48 ঘন্টার মধ্যেই পাকিস্তানের 2 জঙ্গি এরা আক্রান্ত। স্বাভাবিকভাবেই কিভাবে হলো সেটা পরবর্তীকালে জানা যাবে, কিন্তু এই মুহূর্তে প্রাক প্রশাসন কোনোভাবে মুখ খুলছে না। এবং তুমি যে কথা বললে একেবারেই তাই, এই যে আমির হামজা ইনি কিন্তু নিজের বাড়িতে আক্রান্ত হচ্ছে এবং ভর্তি করা হয়েছে লাহোরের সেনা হাসপাতাল। দেখা যাক প্রাক প্রশাসন আগামী দিনে কোনো মুখ খোলে কিনা, নজর থাকবে আমাদেরও। এদিকে ঘরের ভিতরে মানে একেবারে পশ্চিমবঙ্গের কথা আবার ফিরে আসি, সেখানেও কিন্তু ফের বিস্ফোরক হুমায়ুন কবির। কি নিয়ে? ওই মুর্শিদাবাদ নিয়ে, যে মুর্শিদাবাদে কলকাতা হাইকোর্ট গঠিত কমিটির যে রিপোর্ট, 13 পাতার রিপোর্ট নিয়ে কথা হচ্ছিল, কিছুক্ষণ আগে আপনাদেরকে দেখাচ্ছিলাম সেই রিপোর্টের ছত্রে ছত্রে কিভাবে উঠে এসছে স্থানীয় তৃণমূল জনপ্রতিনিধিরা, পুলিশ কিভাবে আক্রান্ত হওয়ার ঘটনার ক্ষেত্রে চুপ করে দাঁড়িয়েছিল, তৃণমূলের জনপ্রতিনিধিরা কিভাবে তাতে নেতৃত্ব দিয়েছে, মানুষের বাড়িঘর ধরে হামলা হয়েছে সেই হামলায় তারা সরাসরি অংশ নিয়েছে, সেই প্রসঙ্গে কিন্তু এবার ফের বিস্ফোরক হুমায়ুন কবিরের বক্তব্য, মুর্শিদাবাদের এই হিংসার ফল ভোট বাক্সে ভুগতে হবে। কি বলেছেন হুমায়ুন কবির একবার শুনে নেব। মুসলিমদের মধ্যে সার্ভে করার দরকারটা পড়ল। টোটাল বাংলায় যে সমস্ত মুসলিম অধ্যুষিত মেজরিটি সিট আছে সেই সব সিটে মুসলিমরা কি করতে চায়, তাদের মনের মধ্যে যেটা চলে সেটাকে গ্রাসরুট থেকে তুলে আনার জন্য একটা সার্ভে টিম আমি স্পেশালি নিয়োগ অলরেডি করেছি। তারা সেপ্টেম্বরের লাস্টের দিকে বা অক্টোবরের ফার্স্টে পুজোর পরে আমাকে সার্বিক রিপোর্ট দেবে। 2,10,00,000 মানে প্রায় 75%-এরও বেশি, 80% বাঙালি মুসলিম ভোটার আছে। তাদের কাছে ফিয়াদ হাকিম এর সেই যোগ্যতা নেই, ছিল সিদ্দিকুল্লাহ চৌধুরী, তিনিও এই 9 বছর ধরে মন্ত্রী থাকার সুবাদে কোনো কাজ সেইভাবে না করতে পারার জন্য তারও
যে ইমেজ বা যে মুসলিমদের কাছে গ্রহণযোগ্যতাটা কিছুটা হলেও ভাটা পড়েছে, সেটা আগামী দিনে ভোটের ময়দানে প্রমাণ হবে। আপনার এলাকায় যেভাবে জনভিত্তি গড়ে উঠছিল আপনার এই বিভিন্ন মন্তব্যের মধ্যে দিয়ে, সেটা কি কোথাও ভাটা পড়ছে? সেটা পুরোপুরি অটুট আছে। সেটার ফল আপনাকে 2026-এ মুর্শিদাবাদের মানুষ, হুমায়ুন কবিরের সঙ্গে কত পার্সেন্ট মানুষ আছে, তাদের কত সমর্থন আছে হুমায়ুন কবির, সেটা আপনারা পুরোপুরি জানতে পারবেন। কোনো রকমই হুমায়ুন কবিরের যে ক্রেজ বা যে মানুষের কাছে যে সংযোগ বা যে গ্রহণযোগ্যতা কোনো মতেই ভাটা পড়েনি। আমি সরাসরি যাবো বৈশ্বনাথ চট্টোপাধ্যায় তৃণমূলের পক্ষ থেকে আমার সঙ্গে রয়েছেন এবং প্রীতম দত্ত রয়েছেন বিজেপির পক্ষ থেকে। বৈশ্বনাথ বাবু, এ রাজ্যে মুসলিম ভোট পাওয়ার ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের কোনো প্রতিদ্বন্দ্বী নেই, এটাই আমরা জেনে এসেছি এতদিন ধরে। কিন্তু তৃণমূল কংগ্রেসের ভিতরে কি মুসলিম ভোটের জন্য এতজন প্রতিদ্বন্দ্বী আছেন? সিদ্দিকুল্লাহ চৌধুরী, ফিরহাদ হাকিম, এবার হুমায়ুন কবির নিজের মতো করে সমীক্ষা করাচ্ছেন, ব্যাপারটা কি? দেখুন, আমি যতদূর জানি এখানে তৃণমূল কংগ্রেসের প্রধান মুখ হলো মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কারুর ছবি দিয়ে আমরা নির্বাচনে অংশগ্রহণ করি না। এবং পশ্চিমবাংলার আপামর মানুষ, সে হিন্দু হোক, সে মুসলমান হোক, খ্রিস্টান হোক, শিখ হোক, বৌদ্ধ হোক, সবাই কিন্তু মমতা ব্যানার্জিকে দেখেই আমাদেরকে সমর্থন করে। সুতরাং আলাদা করে কেউ এরকম ধরনের যদি কেউ ভাবেন বা এটা যদি ওনারা বলেন, এই কথাটা ঠিক না। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় সর্বধর্ম সমন্বয়ে বিশ্বাস করেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় সবাইকে নিয়ে একসাথে চলতে চান। বৈশ্বনাথদা, শুভজিৎ রয়েছি। বৈশ্বনাথদা, আপনি যে কথাগুলো বললেন আমার মনে পড়ে যাচ্ছে 2009 সালে সাচার কমিটির রিপোর্ট আসার পরেও বামেদের তরফ থেকেও ঠিক একই রকম দাবি করা হয়েছিল, কিন্তু 2009 থেকে দেখলাম যে সংখ্যালঘু ভোট বামেদের থেকে মুখ ঘুরিয়ে নিয়ে আপনাদের দিকে যাওয়া শুরু করলো। অনেকেই বলেছিলেন সাচার কমিটির রিপোর্টের পরেই সংখ্যালঘুরা বুঝতে পেরেছেন এ রাজ্যের বাম সরকার কিচ্ছু করেনি, তাই তারা বিকল্প খুঁজতে আপনাদের দিকে গেছে। আজকে হুমায়ুন কবিরের রিপোর্ট, বামেরা যে কথা বলেছিল আজকে আপনি সেই কথা বলছেন, আত্মবিশ্বাসটা একই রকম লাগছে। দেখুন, আমরা যা কাজ করেছি, যেভাবে এখানে সমস্ত সংখ্যালঘুদের উন্নয়নের জন্য যে কাজ হয়েছে, যেভাবে ওনাদের স্টাইপেন্ড দেওয়া হয়েছে, যেভাবে মাদ্রাসা তৈরি হয়েছে বা যেভাবে ওদের পড়াশোনার ব্যবস্থা করা হয়েছে, আজকে যে পশ্চিমবাংলার প্রকল্পগুলি আছে সেই প্রকল্পে তো কোনো ধর্ম বিকাশের ভাগ নয়। লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্য সাথী, যুব সাথী থেকে শুরু করে যা যা আছে, আমাদের এখানে কৃষক বন্ধু থেকে শুরু করে যেসব প্রকল্প আছে, তার ফল তো সব মানুষই পেয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে মানুষ নিশ্চিতভাবে তার দৈনন্দিন অভিজ্ঞতা থেকে তারা তৃণমূল কংগ্রেসকে ভোট দেবেন। ঠিক এখানে যে কথাগুলো আপনি বলছেন ঠিক হুবহু একই যুক্তি আমরা বিজেপি নেতা কর্মীদের মুখে শুনি যখন তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের কথা বলেন। তারা বলেন এই প্রকল্পগুলোর টাকা তো ধর্ম বেঁচে যায় না, কিন্তু তারপরও এ রাজ্যে বিজেপি মুসলিমদের ভোট পায় না, এটা বিজেপি নেতারা প্রকাশ্যেই স্বীকার করেন। যে ভোটটা আপনারা একাধিক্রমে পেয়ে আসছেন এত বছর ধরে এবং আপনারাই পেয়ে আসছেন, সেই ভোটের জন্য আপনাদের দলের ভিতরে এই মারামারির কারণটা কি, এইটা বুঝতে চাইছি। কেন ফিরহাদ হাকিমকে মানতে চাইছেন না, সিদ্দিকুল্লাহ চৌধুরীকে মানতে চাইছেন না হুমায়ুন কবির? নিজের মতো করে ব্যক্তিগত উদ্যোগে আলাদা সমীক্ষা করাচ্ছেন, মুসলিমদের কতটা উন্নয়ন হয়েছে, তারা কেমন আছেন। যদি তারা ভালোই থাকেন, হুমায়ুন কবিরের যদি এই বিশ্বাসটা থাকে তৃণমূল আমলে মুসলিমরা ভালো আছেন, আগের থেকে ভালো আছেন, তাহলে তিনি আলাদা সমীক্ষা করাচ্ছেন কেন? দেখুন, একটা কথা বলি, এরা বিজেপি পার্টি নির্বাচনের আগে বলেছিল সবকা বিকাশ, সবকা সাথ সবকা বিকাশ, আর নির্বাচনের পরে শুভেন্দু অধিকারী একটা জায়গায় বক্তৃতায় বলছেন যে হামারা সাথ ও হাম উসকো সাথ। তার মানে সবকা সাথ সবকা বিকাশ একটা ফেক স্লোগান ছিল। ওরা যে নিজেরাই স্বীকার করছে যে যারা আমাদের সঙ্গে থাকবেন আমরা তাদের সাথে থাকবো, আর আমরা বলছি আমরা সকলের সঙ্গে আছি। ওদের সাথে আমাদের চিন্তা ভাবনায় একটা মৌলিক পার্থক্য আছে। আমি বারবার বলছি মমতা ব্যানার্জিকে দেখেই ভোট হয়, অন্য কাউকে দেখে ভোট হয় না। নিশ্চিতভাবে সেই মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকবার ঈদের নামাজের মঞ্চে গিয়ে নির্দিষ্ট বার্তাটি দিয়ে আসেন, কিন্তু সেই বার্তা ঈদের নামাজের মঞ্চে থাকা বা না থাকা সবাই পান, এ রাজ্যের সমস্ত মুসলিম জনসমাজ পান, কিন্তু হুমায়ুন কবির কি পাচ্ছেন না, নাকি পেলেও তিনি সে বার্তায় তার মতো করে মুছতে চাইছেন না? আমি প্রীতম দত্তের কাছে যাবো। প্রীতম দত্ত, ঠুসে দেবো বলার পর হুমায়ুন কবিরকে আপনাদের খুব খারাপ লেগেছিল, আজকের এই কথাগুলো শোনার পর কেমন লাগছে? ভালো লাগছে? অনির্বাণ, তোমার এই কথার প্রশ্নের উত্তর দেওয়ার আগে একটু আগে দেখুন, আজকে তৃণমূলের মুখপাত্র বৈশাদা, একজন কাউন্সিলর, আইনজীবী, তিনি কি বলছেন যে আমরা প্রচুর মাদ্রাসা বানিয়ে দিয়েছি, মাদ্রাসা নতুন করে হয়েছে। এই যে বারবার আমরা যে কথা বলছি না যে মাদ্রাসা নতুন করে হচ্ছে, সেই মাদ্রাসা পড়ে কোনো কারোর লাভ হয় না।
কিন্তু আজকে স্কুল 8,500 বন্ধ হয়ে যাচ্ছে, সেটা কথা বৈশাখরা বলছে না। এই যে বিভাজনটা বৈশাখরা করছে, এই কথাটা বলছে না, সেটা বুঝলাম, কিন্তু প্রীতম একটা স্পষ্ট কথা বলুন, সত্যি কথা বলুন। তৃণমূল কংগ্রেস এই রাজ্যের মুসলিম ভোটের প্রায় সবটা নিয়ে চলে যায়। মালদা এবং মুর্শিদাবাদের কিছু অংশ যেখানে কংগ্রেস তাদের একমাত্র প্রতিদ্বন্দ্বী, এছাড়া আপনার প্রতিদ্বন্দ্বিতার ধারে কাছে নেই। সেই তৃণমূল কংগ্রেসের ভিতরে মুসলিম ভোট এবং মুসলিম জনসমাজের সমর্থন কার দিকে কত বেশি, এই নিয়ে আপাতত 3 লেতাল লড়াই দেখছি আমরা। 1 সিদ্দিকুল্লাহ, 2 ফিরহাদ হাকিম এবং 3 হুমায়ুন কবির। আপনাদের ভালো লাগছে না খারাপ লাগছে? না, প্রথম কথা দেখুন, আমাদের ভালো লাগা খারাপ লাগার ব্যাপার নেই। সার্ভে মোটামুটি সবসময় সার্চার কমিটির সার্ভে। এরকম সন্ন্যাসীর মতো কথা বলবেন না। রাজনীতিবিদ আপনি, একটা অন্য দলের রাজনীতিতে কি হচ্ছে আপনার ভালো খারাপ কোনটাই লাগছে না, হয় নাকি কখনো? উনি বুঝতে পারছেন যে ওনার যে মুখ্যমন্ত্রী তিনি মুসলমানদের ভোট ব্যাংক নিয়ে খেলা করছেন, কিন্তু মুসলমানদের সার্বিক উন্নয়ন সেটা হচ্ছে না। এটা তো বৈষম্যতার কথাই প্রমাণিত হয়ে গেল। তার কারণে যে মাদ্রাসা খুলছে অথচ স্কুল বন্ধ হয়ে যাচ্ছে। এই যে তুমি যে 26,000 যাদের চাকরি চলে গেছে না, তাদের ওখানে গিয়ে দেখো যে কজন মুসলমান আছে, ওখানেও মুসলমান আছে। এই তোমার মাদ্রাসার শিক্ষাদের মধ্যে প্রচুর এরা দুর্নীতি করেছে। দুর্নীতি এবং তোমার সার্বিক যে উন্নয়ন, সেই সার্বিক উন্নয়ন করতে পারছে না দেখেই আজকে উনিও হয়তো বুঝতে পারছেন যে উনি একদিকে। আমার সঙ্গে থাকুন। আমি প্রীতম সরাসরি হুমায়ুন কবিরের এই কথাগুলোতে খুব একটা ঢুকতে চাইলেন না ভিতরে, তার কারণ শেষ প্রীতমের ওই একই উপলব্ধি। এত ক্ষোভ বিক্ষোভ সত্ত্বেও মুসলিমরা শেষ পর্যন্ত তৃণমূল কংগ্রেসকেই হয়তো ভোটটা দেবেন। কিন্তু হুমায়ুন কবিরের এই কথাতে প্রীতমকে উত্তর দেন, সেটা আমার জানার খুব আগ্রহ। তার কারণ হুমায়ুন কবির বলছেন মুর্শিদাবাদের হিংসার ঘটনা 26-এর ভোটে প্রভাব ফেলবে। একটু আগে আমরা যে হিংসা নিয়ে কথা বলছিলাম, যে হিংসা হাইকোর্ট নিযুক্ত যে কমিটি তার রিপোর্ট নিয়ে কথা বলছিলাম, ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির বলছেন যে বহু মানুষকে গ্রেফতার করা হয়েছে, প্রশাসনের উপরে মানুষ ক্ষুব্ধও রয়েছেন। কি বলেছেন হুমায়ুন, বিস্তারিতভাবে শুনবো। অশান্তি কি ভোটে বা প্রভাব পড়বে? এই যে মুর্শিদাবাদের ধুলিয়ান, সুতি, শামশেরগঞ্জ, এখানে প্রশাসন 165টা স্পেসিফিক কেস করেছে এবং তাতে 300-র উপর অ্যারেস্ট হয়েছে। এখনও কয়েক হাজার মানুষকে আসামি হিসাবে এলাকায় তারা থাকতে পারছে না। এটার কিছুটা ইম্প্যাক্ট ভোটের বাক্সে ঘটবে বলে আমি মনে করি। শুধু ওই শামশেরগঞ্জ এলাকা, ধুলিয়ান এলাকা, ফারাক্কা এলাকা প্রার্থীদের বদল করলে সেই পরিস্থিতি কি বদল হবে? অনেকটাই সামাল দেওয়া যাবে, কারণ তাদের উপরে প্রচণ্ড মানুষের ক্ষোভ হয়েছে। এটা বাস্তব যে ফারাক্কা, শামশেরগঞ্জ, তারপরে ওখানে সুতির সিটটা সেফ আছে, বাকি রঘুনাথগঞ্জ সেফ আছে, জঙ্গিপুর অনেকটা সেফ আছে। যত দিন যাবে কিছুটা হলেও মানুষের মনের মধ্যে যে দাগ কাটে, বা বললাম না একটা ঘটনা ঘটেছে সেটা মোটেই ঘটা ঠিক হয়নি। তাহলে একজন বাপ ছেলেকে যখন বাড়ি থেকে বের করে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, তার জন্য 11 জন মার্ডার কেসের আসামি হিসাবে তাদের আগামী দিনে যাবজ্জীবন হবে, নাহলে ফাঁসি হবে, ঠিক আছে। কিন্তু লুটতারাজ, ভাঙচুর, অবরোধ করার জন্য 300 লোক জেল খাটছে, আরও 3,000-4,000 আসামি হিসাবে তাদের স্বাভাবিক কাজকর্ম ব্যাহত করে বাড়িতে ঘুমাতে পারছে না। এর ইফেক্ট তো একটা হবেই। আমি সরাসরি প্রীতম দত্তের কাছে যাব। প্রীতম দত্ত, আবারও আপনার কাছে আমার প্রশ্ন, ঠুসে দেবো, কোটানকোট ঠুসে দেবো হুমায়ুন কবিরকে। এখন এই কথাগুলো শোনার পর কি মনে হচ্ছে, ডেকে নেব? দেখুন, আজকে যে কথাগুলো আমরা বলি না যে আজকে জনসংখ্যার জেহাদ হচ্ছে, আজকে যে জনসংখ্যার জেহাদ যেখানে যেখানে হয়েছে মুসলমান অধ্যুষিত এলাকা, সেখানে উনি আইনের শাসন, আইন একটা ব্যবস্থা নিচ্ছে, অ্যারেস্ট করছে, তাই নিয়ে বলছে। এই হুমায়ুন কবির বলেছিল 30%দের কেটে ভাসিয়ে দেবে, তো তাকে নিয়ে আমরা বলবো এই কথাটা আমরা বারবার বলে আসছি। আজকে হুমায়ুন কবিরের কথা প্রমাণিত হচ্ছে যে দারুল হারাব থেকে দারুল ইসলামে পরিণত করার চেষ্টা চলছে। সেই পাকিস্তানি আমি বৈশ্বনাথ চট্টোপাধ্যায়ের কাছে যাবো। বৈশ্বনাথ বাবু, ভরতপুরের তৃণমূল কংগ্রেস বিধায়ক হুমায়ুন কবির বলছেন মুর্শিদাবাদের হিংসার প্রভাব ভোট বাক্সে পড়বে যদি না জনপ্রতিনিধিদের পরিবর্তন করা হয়, টিকিট অন্য লোককে দেওয়া হয়। বৈশ্বনাথ বাবু, দেখুন এই সমস্ত পরিবর্তন, টিকিট, এইসব তো দলীয় সিদ্ধান্ত। উনি এরকম ধরনের কথা বলছেন, ওনার কোন ভিত্তিতে বলছেন আমি জানি না। তবে আমি আপনাকে বলছি যে আমরা যেভাবে সরকার ব্যবস্থা গ্রহণ করেছে মুর্শিদাবাদে, তাতে মুর্শিদাবাদে মানুষের আস্থা আমাদের প্রতি বহাল থাকবে। উনি জোর করে নানান ধরনের কথা বলতে পারেন, বলতে চাইতে পারেন, তাতে বিজেপি উল্লাসিত হতে পারে, কিন্তু আমি এটা পরিষ্কার করে বলছি 2026-এর নির্বাচন আসবে, মুর্শিদাবাদে আপনি মিলিয়ে দেবেন, ফলাফল মিলিয়ে নেবেন যে মুর্শিদাবাদে যে সংখ্যক সিট আমরা পেয়েছিলাম তার থেকে বেশি সিট আমরা পাবো, এবং বাংলায় আমরা যা সিট পেয়েছিলাম তার থেকেও বেশি সিট পাবো।
আপাতত আপনাদের দুজনকে ধন্যবাদ, ঘোষণা চট্টোপাধ্যায় এবং প্রীতম দত্ত। একদিকে বিজেপি বলছে যে মুর্শিদাবাদের হিংসার প্রভাব তো পড়বেই এবং সার্বিকভাবে সেই প্রভাব পড়বে, শুধু মুর্শিদাবাদে নয়। হুমায়ুন কবির বলছেন এর মূল্য চোকাতে হতে পারে ভোট বাক্সে, কিন্তু বৈশ্বনাথ চট্টোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস এখনো পর্যন্ত তারা তাদের আত্মবিশ্বাসে অটল রয়েছেন যে তারা ভালো ফল মুর্শিদাবাদে তো করবেনই, ওটা বাংলা জুড়ে করবেন। আপাতত দুজনকেই ধন্যবাদ। শুভজিৎ, পরের খবরে যাব। চট করে আমরা কয়েকটা জেলার গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো। এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ।